ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং, নমস্কার। আজ ইন্ডিয়ান পলিটির প্রথম ক্লাস কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান এবং এই সংবিধান লিখতে গিয়ে কতগুলো আইন, কতগুলো দেশের সংবিধান, বিভিন্ন কিছু ফলো করতে হয়েছে এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট তারই কথা বলে। তার আগে ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয়দের দাবি ছিল ভারতীয়দের নিয়ে কিছু আইন কানুন তৈরি করা, যেগুলো ভারতীয়দের অধিকারের কথা বলবে। সেই উদ্দেশ্যে এম.এন. রয় বলে একজন ব্যক্তি, মানবেন্দ্রনাথ রয়, সি. মার্টিন, পি.এন. ঠাকুর, বিভিন্ন ছদ্মনামে তার পরিচিতি, এবং ভারতের কমিউনিস্ট পার্টি তিনি গঠন করেছিলেন মস্কোতে, রাশিয়ার তাশখণ্ডে তিনি গঠন করেন ভারতের কমিউনিস্ট পার্টি 1920 সালে। এবং তিনি একটা ধারণা দেন যে ভারতীয়দের সংবিধান রচনা করার জন্য ভারতের একটা সংবিধানের সংস্থা থাকা প্রয়োজন, যেটাকে আমরা গণপরিষদ বলে জানি। এম.এন. রয় ছাড়াও বিভিন্ন ব্যক্তিরা এই সংবিধানের জন্য আবেদন বা আহ্বান জানান। জওহরলাল নেহরু তিনি বলেন, সুভাষচন্দ্র বোস, এরকম বিভিন্ন কংগ্রেসের যুব নেতৃবৃন্দ তারা আওয়াজ তুলেছিলেন। সেই উদ্দেশ্যে জন সাইমন যখন আসে 1927 সালে গঠিত হয় এবং 28 বোম্বেতে এসে পৌঁছায় অল হোয়াইট কমিশন হওয়ার জন্য, ভারতীয়দের কোনো ব্যক্তিকে সেখানে চান্স না দেওয়ার জন্য ভারতীয়রা এর বিরুদ্ধে সাইমন কমিশনে আন্দোলন শুরু করে। যথারীতি ভারতীয়দের সংবিধান রচনার কোনো যোগ্যতা নেই বলে সেই সময়ের যিনি ব্রিটিশ পার্লামেন্টের হেড বা প্রধানমন্ত্রী যাকে আমরা বলবো, তিনি র্যামসে ম্যাকডোনাল্ড, যিনি ভারতের সাম্প্রদায়িকতার জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির ঘোষণা করেন, সেই সময় তাঁরই মন্ত্রিপরিষদ থেকে ঘোষণা করা হয় যে ভারতীয়দের সংবিধান রচনার কোনো যোগ্যতা নেই। এ কথার উত্তরে মতিলাল নেহরু, যিনি কংগ্রেসের ভিতর স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল গঠন করেন চিত্তরঞ্জন দাসের সাহায্যে, মানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দুজন মিলে তৈরি করেছিলেন, তিনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন এবং পরবর্তীকালে তিনি এই চ্যালেঞ্জটাকে ধরেই সংবিধানের কিছু রূপরেখা তৈরি করেন। ঠিক এই সময়ই জওহরলাল নেহরু ভারতের সংবিধান কেমন তার একটা, যেমন বইয়ে মুখবন্ধ থাকে, প্রিফেস থাকে, ঠিক একইভাবে একটা মুখবন্ধের মতো অবজেক্টিভ রেজলিউশন পাস। অবজেক্টিভ রেজলিউশন অর্থাৎ পরবর্তীকালে যেটা আমরা প্রস্তাবনা বলে দেখতে পাই ভারতীয় সংবিধানে, সেটার কথা আমরা জানতে পারি। তো এই ধরনের বৃত্তান্ত যখন ভারতে চলছিল, তখনই ওই সাইমন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে 3টে গোল টেবিল বৈঠক আলোচিত হয়। বৈঠকগুলো মোটামুটি ওই আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় গান্ধীজির নেতৃত্বে, তখনই বৈঠকগুলো শুরু হয় এবং 1930 থেকে শুরু হয়ে 31-32 প্রায় এই 3টে বছর ধরে 3টে গোল টেবিল বৈঠক, 2টা বছর আমরা ধরতে পারি 31-32 ধরে। এই 3টে গোল টেবিল বৈঠকে গান্ধীজি সেভাবে বা জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সেভাবে যোগদান না করলেও সেকেন্ড যে গোল টেবিল বৈঠকটা হয় গান্ধী আরোইন চুক্তির শর্তানুযায়ী তিনি যোগদান করেন। এবং এই 3টে গোল টেবিল বৈঠকেই ভারতের পক্ষ থেকে যিনি ছিলেন প্রতিনিধি হিসাবে ব্যাকওয়ার্ড ক্লাসের, তিনি ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। তিনি ছিলেন এই 3টে গোল টেবিল বৈঠকে। তো সংবিধান বা আইন নিয়ে তার যে আলোচনা, তার যে ক্ষেত্র, সেটা কিন্তু অনেক আগের থেকেই 1946-এর গণপরিষদ গঠনের, 49-এর গণপরিষদ গঠনের আগের থেকে, 46-এ। তো ঠিক এই সময় গোল টেবিল বৈঠকগুলো যখন হয়ে গেল, 1935 সালে ভারত শাসন আইন নামে একটা আইন এলো এবং এই আইনের দ্বারা সংবিধান রচনার যে রূপরেখা বা ভারতের সংবিধানের যে মূল ধাঁচা, সেটার একটা প্রতিফলন দেখা গেল। এরপর ভারতীয়দের দাবি জোরালো হতে থাকে এবং পরবর্তীকালে রাজনৈতিক চাপে বা ব্রিটিশদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বলতার স্বরূপ হিসাবে ভারতীয়রা সংবিধান রচনার অধিকার পায় এবং প্রাদেশিক আইনসভা এবং দেশীয় রাজ্য এগুলো নিয়ে একটা গণপরিষদ গঠনের কথা ওঠে।
সেই গণপরিষদ গঠনের কথা ওঠে 1946 সালে এবং এটা গঠিত হয় মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের অ্যাপ্রুভেল দ্বারা। তো কিছু কুইক পয়েন্ট আছে যেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, যেমন দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের যে আইডিয়াটা প্রথম দিয়েছিলেন এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় এবং পি.এন. ঠাকুর বা সি মার্টিন, বিভিন্ন ছদ্মনামে তাকে জানি আমরা। ভারতের কমিউনিস্ট পার্টির স্রষ্টা এবং তিনি তাসখণ্ডে 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। এরপর র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি বলেও তিনি একটা পার্টি গঠন করেন। তার সম্পর্কে ডিটেলসে জানতে গেলে অন্য হিস্ট্রির ক্লাস সেটা থাকবে। এরপর পরবর্তী পদক্ষেপ 1935 সালে ভারত শাসন আইন আসে এবং সেখানে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটা গণপরিষদ গঠনের দাবি জানায়। ভারতের সংবিধান তারাই রচনা করবে বলে স্থির হয়। এই দাবিকে মেনেই পরবর্তীকালে 1946 সালে নভেম্বর মাসে মন্ত্রী মিশনের প্রস্তাব দ্বারা ভারতে একটা গণপরিষদ গঠনের কথা হয়। পরবর্তীকালে আমরা জানি যে একটা টাইম আসে যে টাইমে 11 নভেম্বর বা ডিসেম্বর মাসে 9 ডিসেম্বর একটা সভা বসে, যেখানে সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হন এবং গণপরিষদের প্রাথমিক কার্যাবলী শুরু হয়। পরবর্তীকালে ঠিক তার 2-3 দিন পরই ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন এবং সংবিধান নিয়ে আলোচনা শুরু হয়। তো সংবিধান নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে ভারতে কয়েকটা আইন ছিল, ব্রিটিশ ভারতের আইন, যে আইনগুলো এই সংবিধান রচনার পথকে প্রশস্ত করেছিল এবং এই আইনগুলো থেকেও অনেক আইন সংবিধানে নেওয়া হয়েছে পরবর্তীকালে, যেগুলো ভালো। ভারত সমস্ত ভালোই স্বীকার করেছে, ভালো যা কিছু সেটা হোক শত্রুপক্ষের, বিরোধী পক্ষের, সেটাও ভারত স্বীকার করে। তো ইম্পর্ট্যান্ট ব্রিটিশ অ্যাক্ট অফ কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স, প্রথমত সংবিধান রচনার ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট ব্রিটিশ অ্যাক্ট আছে, যার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গঠিত হয়েছিল রাজা প্রথম জেমসের সময়, এবং তৎপরবর্তীকালে ভারত এসে পৌঁছায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মছলিপট্টনম, সুরাট বন্দরে, দুটো বন্দরে এসে ঘাঁটি গাড়ে এবং পরবর্তীকালে আমরা জানি 1757 সালে বাংলা দখলের মাধ্যমে পলাশির যুদ্ধের পর শুরু হয় কোম্পানির আসল যে রূপ বা শাসন ব্যবস্থা। পরবর্তীকালে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ভারতীয় যে রাজ্যগুলো সেগুলোকে দখল করে তারা সাম্রাজ্যবাদ নীতির দ্বারা, এবং পরবর্তী ব্যবসা এবং সাম্রাজ্যবাদকে আলাদা করা হয় তাদের বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। ব্রিটিশ যে ক্রাউন বা পার্লামেন্ট কোম্পানির শাসনকে নিজ হাতে নিজ দায়িত্বভারে নেন এবং নিতে নিতে 1857-তে বিদ্রোহ দেখা যায় এবং তৎপরবর্তীকালে সম্পূর্ণরূপে ব্রিটিশ মহারানী বা পার্লামেন্ট ভারতের শাসনভার গ্রহণ করে। তো প্রথমভাবে কিছু প্রাথমিক দিকে কিছু কোম্পানির নিয়ম আছে, অ্যাক্ট আছে, যেগুলো ব্রিটিশ পার্লামেন্ট থেকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাক্টগুলো দেওয়া হতো। তো প্রথমে ছিল রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট, ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রথম স্টেপ এটার থেকেই নেওয়া হয়েছিল গভর্নমেন্ট দ্বারা, যে রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সকে রেগুলেট করার জন্য প্রথম যে স্টেপটা নেওয়া হয়েছিল সেটা ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। সেই অ্যাক্ট দ্বারা গভর্নর অফ বেঙ্গল, যিনি লর্ড ক্লাইভ ছিলেন, লর্ড ক্লাইভের পর আসেন ওয়ারেন হেস্টিংস। তিনি যখন আসেন 1772 খ্রিস্টাব্দের দিকে, তাঁর সময়েই 1773 সালে রেগুলেটিং একটা পারিত হয় এবং তিনি বেঙ্গলের গভর্নর ছিলেন এবং পরবর্তীকালে তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন এই আইন দ্বারাই। তো বাংলার প্রথম গভর্নর আমরা যদি দেখতে চাই তাহলে লর্ড ক্লাইভকে আমরা দেখব, যদিও এর আগে একজন ছিলেন। তো আমরা মোটামুটিভাবে আনসার এটাই করি, লর্ড ক্লাইভ প্রথম গভর্নর, এবং শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস এবং প্রথম গভর্নর জেনারেলও তিনি ওয়ারেন হেস্টিংস। এই আইন দ্বারাই হয়েছিলেন তিনি।
সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশ। একইভাবে কলকাতার যে সুপ্রিম কোর্ট, তৎকালীন নাম সুপ্রিম কোর্টই ছিল, ইম্পেরিয়াল কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। পরের বছরই এই কমপ্লিট হয় স্থাপনা, এবং 1774 সালে সুপ্রিম কোর্টকে যে গঠন করা হয়, এবং স্যার এলিজা ইম্পে বলে একজন ব্যক্তিকে প্রধান বিচারপতি রূপে নিয়োগ করা হয়। তো 1773 অ্যাক্ট থেকে এগুলোই মোটামুটি জানার বিষয়, যেগুলো এক্সামে এসে থাকে। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কিছু নিয়ন্ত্রণ আনা হয়েছিল, এবং সেগুলো সামান্যই নিয়ন্ত্রণ, এবং ধারণা দেওয়া হয়েছিল পরবর্তীকালে আরও বাড়ানো যেতে পারে। ঠিক একইভাবে 1774 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পিটস, উইলিয়াম পিট। তো তিনি একটা নিয়ন্ত্রক আইন বা রেগুলেটিং অ্যাক্টও বলা যেতে পারে এটাকে, সেটা কোম্পানির উপর দেন, এবং তার দ্বারা তিনি বোর্ড অফ কন্ট্রোল গঠন করেন। এবং বোর্ড অফ কন্ট্রোলের দ্বারা তিনি যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রাজনৈতিক বিভাগ বিষয়গুলো ছিল কোম্পানি, সেগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন, এবং সেখানে রাজস্ব বিভাগ, সেই সব জিনিসগুলো দেখতে থাকেন। তো এখানে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে, এবং পিটস ইন্ডিয়া অ্যাক্টসের দ্বারা পার্লামেন্ট যে বাণিজ্যিক বিষয়গুলো ছিল সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে থাকে, এবং পরবর্তীকালে যে 1813 খ্রিস্টাব্দের একটা এসেছিল, সেখানে সম্পূর্ণ বাণিজ্যিক নিয়ন্ত্রণ পার্লামেন্টের হাতে চলে আসে। কিছু জিনিসের উপর ছাড় দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ জিনিসই কন্ট্রোলে রাখা হয় পার্লামেন্ট। তো একইভাবে এই একটা আছে চার্টার অ্যাক্ট 1813 বা 1813 খ্রিস্টাব্দের একটা, যেখানে যে কোম্পানির মনোপলি ছিল বিভিন্ন ব্যবসার উপর ভারতে, সেই ব্যবসাগুলোর ওপর ইতি টানা হয়, এবং চীনের সঙ্গে যে চায়ের যে ব্যবসাটা হতো, চা ব্যবসা, সেই চা ব্যবসাটাকে ছাড়া হয়েছিল। চীনের সঙ্গে চা ব্যবসাটার উপর মনোপলি কোম্পানির প্রতিষ্ঠিত ছিল সেই সময়। তো এখানে 1813 খ্রিস্টাব্দের অ্যাক্টের কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা যেগুলো দেখতে পাচ্ছি, যে মনোপলি শেষ করা হয়েছিল, কোম্পানির অ্যাবলিশ করা হয়েছিল, কিন্তু চীনের সঙ্গে ব্যবসা এবং চায়ের উপর ব্যবসার জন্য, চা চাষের জন্য বা চায়ের ব্যবসার জন্য তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল, বা চীনের ওপর ব্যবসার জন্য তাদেরকে মনোপলি রাখতে দেওয়া হয়েছিল। ঠিক এই সময় খ্রিস্টান মিশনারিদের পারমিশন দেওয়া হয় ভারতে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য, এবং 1813 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিরা এই পারমিশনটা পায় ব্রিটিশ পার্লামেন্টের হাত থেকে। এবং এর ফলস্বরূপ বিভিন্ন আদিবাসী যে বিদ্রোহগুলো দেখা যায়, আমাদের যে উপজাতি বিদ্রোহগুলো, সেগুলো কিন্তু এই খ্রিস্টান মিশনারিদের একটা ভূমিকা যথেষ্ট ছিল। চার্টার অ্যাক্ট 1833, পরবর্তীকালে চার্টার অ্যাক্ট সিজনের 33 একটা আসে। 20 বছর পরপরই আসতো, এরকমই নিয়ম ছিল। তো 13-র পর আবার 33। দিস অ্যাক্ট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক একইভাবে যেমন গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়েছিল ওয়ারেন হেস্টিংসকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে আসেন উইলিয়াম বেন্টিং, এবং তাকে 1833-এর অ্যাক্ট দ্বারা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। এবং মাদ্রাজ এবং যে বোম্বাই বলে দুটো প্রদেশ ছিল, সেখানেও যে আলাদা আলাদা গভর্নর ছিলেন, গভর্নর তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে লোপ করা হলো, এবং সমস্ত যে সামরিক ক্ষমতা বা মিলিটারি পাওয়ার, সেটাও লর্ড উইলিয়াম বেন্টিং বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে ন্যস্ত করা হলো। ফলে ভারতের সম্পূর্ণ ক্ষমতাটা ব্রিটিশ পার্লামেন্টের হয়ে একজনের হাতেই থাকলো, যিনি হলেন ভারতের গভর্নর জেনারেল, এবং তিনি লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম। পরবর্তীকালে যে চার্টার অ্যাক্ট সারির লাস্ট অ্যাক্ট, সেটা 1853 সালে এসেছিল। বেন্টিং তো বললাম, যিনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো মনে রাখতে হবে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম বেন্টিং, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম লর্ড ওয়ারেন হেস্টিংস। নেক্সট আমরা 1853 খ্রিস্টাব্দের কিছু অ্যাক্ট দেখতে পাই, যেখানে এক্সিকিউটিভ কাউন্সিল বা যে লেজিসলেটিভ যে বিভাগগুলো ছিল গভর্নর জেনারেল কাউন্সিলে, সেখানে সিভিল সার্ভিস পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে ভারতীয়দের নিয়োগ, ব্রিটিশদেরও নিয়োগ শুরু হয়। এবং ভারতীয়দের নিয়োগ করা শুরুর কথা বলা হলে সেখানে ইউরোপীয়রা বিদ্রোহ করে, এবং পার্লামেন্টে বিদ্রোহ শুরু হয়, এবং ভারতীয়দের নিয়োগটা সেই সময় থামিয়ে রাখা হয়।
তো 1853-তে ভারতীয়দের নিয়োগ সম্ভব হয়নি। পরে ভারতে 1857-এর বিদ্রোহ এবং পার্লামেন্ট বা মহারানী মনে করেন যে কোম্পানির উপর এত বড় একটা দেশের শাসনভার রেখে দেওয়া ঠিক নয়। তা 1858 খ্রিস্টাব্দে একটা আইন পাস হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বেটার গভর্নমেন্টের জন্য একটা পাস করা হয়েছিল এবং এটা মহারানীর ঘোষণাপত্র নামেও পরিচিত ছিল। একটা দ্বারা কী হয়েছিল, মেন যেটা হয়েছিল যে ইট বট অ্যান এন্ড টু দ্য কোম্পানিজ রুল অ্যান্ড ট্রান্সফার্ড অল পাওয়ার্স টু দ্য ব্রিটিশ ক্রাউন। তো কোম্পানির যা কিছু ক্ষমতা ছিল সেটা ব্রিটিশ ক্রাউনের কাছে, মহারানীর কাছে চলে গেল। তৎকালীন মহারানী ভিক্টোরিয়া ছিলেন এবং সেই মহারানীর কাছে ভারতের ক্ষমতা চলে গেল। তো ভারতের সম্রাজ্ঞী রূপে আজ থেকে 1858 খ্রিস্টাব্দ থেকে ঘোষিত হতে লাগলো মহারানীর নাম। পরে ভারতের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেই পদটাকে শেষ করা হলো, খতম করা হলো এবং শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে লর্ড ক্যানিংকে আমরা জানি। লর্ড ক্যানিংই হলেন প্রথম ভাইসরয় অর্থাৎ মহারানীর প্রতিনিধি। তো ভাইসরয় পদ সৃষ্টি করা হলো এবং মহারানীর প্রতিনিধি হিসাবে তিনি এলেন 1858 খ্রিস্টাব্দে এবং তৎপরবর্তীতে 1861 খ্রিস্টাব্দে একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলে আইন ব্রিটিশ পার্লামেন্ট থেকে জারি করা হলো, যেখানে প্রথম ভারতীয়দেরকে যে ভাইসরয়ের কার্যাবলীর জন্য ভারতীয়দের নিয়োগের কথা বলা হলো, ভাইসরয়ের যে অফিস সেখানে নিয়োগের জন্য, এবং প্রতিটা দপ্তরে কার্যাবলী ভাগ করা হলো, পোর্টফোলিও সিস্টেম যেমন এখন আছে মিনিস্ট্রি, তো এই মিনিস্ট্রিগুলোতে ভাগ করা হলো, মিনিস্ট্রি অফ এডুকেশন বা হেলথ, এই ধরনের পোর্টফোলিও সিস্টেম নিয়ে আসা হলো 1861-তে লর্ড ক্যানিংয়ের সময়। এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এলো তারপর, এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, কাউন্সিল অ্যাক্টের 1909 শেষ। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তিনটে এসেছিলো পরপর, 61, 92 এবং 1909। 92 যে আইনটা এলো সেখানে বলা হয় যে মেম্বার অফ লেজিসলেচার টু টেক পার্ট ইন বাজেট ডিসকাশন ফর দ্য ফার্স্ট। কিছু লেজিসলেচারের ব্যবস্থা করা হলো, প্রাদেশিক কিছু আইনসভা, সেই আইনসভা থেকে কিছু ভারতীয়দেরকে নিয়োগ করার কথা বলা হলো এবং বেশিরভাগই ছিল ব্রিটিশ। এবং এইখানে বাজেট ডিসকাশনের যে অধিকার সেটা লেজিসলেচারকে দেওয়া হলো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909 খ্রিস্টাব্দে কাউন্সিল অ্যাক্টের শেষ যে অ্যাক্ট সেটা পারিত করা হয়েছিল। সে সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি ছিলেন লর্ড মিন্টো এবং মরলে ছিলেন তৎকালীন ভারতের সচিব। মানে ভারত সচিব যে পদটা সেটাও কিন্তু 1858 ভারত শাসন আইন বা মহারানীর ঘোষণাপত্র দ্বারাই শুরু করা হয়েছিল, ভারত সচিবের পদ, সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া। তো এই সেক্রেটারি অফ ইন্ডিয়া যিনি ছিলেন লর্ড মরলে এবং ভারতের ভাইসরয় লর্ড মিন্টো 1909 খ্রিস্টাব্দে একটা আইন পেশ করে এবং সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে ভারতে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা তাদের, যে মুসলিমরা তাদের নিজস্ব ক্যান্ডিডেটদেরকে ভোট দিতে পারবে এবং তারা নিজস্ব ক্যান্ডিডেটকে আইনসভায় পাঠাতে পারবে। তো এই ধরনের একটা বিভাজন সেই সময় আনা হয়েছিল লর্ড মরলে আর মিন্টোর দ্বারা। ঠিক এই জন্যই লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয়। ভারতের কমিউনাল ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক যে বিভাজন বা সাম্প্রদায়িক যে নির্বাচন তার জনক বলা হয় লর্ড মিন্টোকে। ঠিক এই সময় যেটা লর্ড ক্যানিং করে গিয়েছিলেন, ভাইসরয় তার সভায় কিছু ব্যক্তিকে নিয়োগ, এই সময় ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয়কে নিয়োগ করা হয় 1919-এর আইন দ্বারা, 9-এর আইন দ্বারা, এই আইনটা মরলে মিন্টো আইন দ্বারা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা তিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ যে কাউন্সিল সেখানের প্রথম নির্বাচন হন সদস্যরূপে ভারতীয় হিসাবে। এরপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টগুলো শেষ হয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট শুরু হয়। তৎকালীন
যিনি ভারতের ভাইসরয় ছিলেন নাম ছিল চেমসফোর্ড, এবং এই চেমসফোর্ড তার একটা কাহিনীর জন্যই কুখ্যাত হয়ে আছে। সে সময় ভারতে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল। তো লর্ড চেমসফোর্ড যিনি ছিলেন তৎকালীন ভারতের ভাইসরয়, এবং মন্টেগু যিনি ছিলেন সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া বা সচিব, ভারত সচিব, তাঁরা একটা আইন পাস করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেই আইনের দ্বারা যেটা ইম্পর্টেন্ট, যেটা এক্সামে আসে, যে ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স অর্থাৎ ডায়ার্কি ঘোষণা করা হয়েছিল। স্টার্টেড সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল দুটি লেভেলে শাসন শুরু হয়। প্রভিন্সিয়াল অর্থাৎ রাজ্য স্তর এবং সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র স্তর। এই জন্য ডুয়েল সিস্টেম ডায়ার্কি 1919 আইন দ্বারা শুরু হল। প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস। তো পাবলিক সার্ভিসের জন্য বা পাবলিক সার্ভিস কমিশনের একটা কথা বলা হলো। এই হিসাবেই 1926 ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল। 1926 এই আইনটা দ্বারাই 1919। আচ্ছা, ডায়ার্কি তো দ্বৈত শাসন তো শুরু হলো 1919 আইন দ্বারা। ঠিক এই দ্বৈত শাসনটাকেই শেষ করা হবে 1935 আইন দ্বারা, এবং যে কেন্দ্রে যে দ্বৈত শাসনটা শুরু হয়েছিল সেটা প্রদেশে শুরু করা হবে। যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা পরে হবে। 1926 খ্রিস্টাব্দে একটা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় সেই হিসাবেই, এবং পরবর্তীকালে যেটা স্বাধীনতার পর ভারতের নাম হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এবং ইউপিএসসি ছাড়াও আরও যে তৎপরবর্তীকালে যে 1935 আইন, সেখানে জেপিএসসি মানে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, বা স্টেট পিএসসি, যেগুলো স্টেট পিএসসি WBCS আছে একটা স্টেট পিএসসি, বিভিন্ন রাজ্যে স্টেট পিএসসি আছে, সেগুলো শুরু হয়। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফর দ্য ফার্স্ট টাইম সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরালিজম। তো সেন্ট্রালে দুটো হাউস তৈরি হয়, লোকসভা এবং রাজ্যসভা। তখন নাম আলাদা ছিল, আপার হাউস, লোয়ার হাউস, দুটো হাউস তৈরি হয় তখন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা একটা শেষ অ্যাক্ট ব্রিটিশ সরকারের দেওয়া, এবং এই অ্যাক্ট থেকে অনেক কিছু গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট ভারতের সংবিধানের জন্য। ইট অ্যাবলিশেস দ্য ডায়ার্কি ফ্রম প্রভিন্সেস। রাজ্য স্তর থেকে যে দ্বৈত শাসন সেটাকে অ্যাবলিশ করেছিল 1935 অ্যাক্ট দ্বারা। দ্বৈত শাসনটার অবসান ঘটানো হয়, এবং প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট, একটা সমগ্র ভারতের জন্য ফেডারেল কোর্ট বানানোর কথা বলা হয়, যেটা সুপ্রিম কোর্ট নামে পরবর্তীকালে পরিচিত হয়। 1937 খ্রিস্টাব্দে এই কোর্টটা বানানো হয়েছিল। ইট ইজ ডিভাইডেড দ্য পাওয়ার ইন টার্মস অফ 3 লিস্ট, নেমলি ফেডারেল লিস্ট, যেটা সেন্ট্রালের হাতে ক্ষমতা থাকে, প্রভিন্সিয়াল রাজ্যের হাতে ক্ষমতা, এবং কনকারেন্ট লিস্ট, যেটা দুজনের ক্ষমতা সমান সমান থাকে। তো এরকম লিস্ট আমাদের সংবিধানেও আছে, পরবর্তীকালে গ্রহণ করা হয়েছিল। এছাড়া যে লোকসভা রাজ্যসভা সিস্টেম, পার্লামেন্টারি ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা এখান থেকেই পাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। পরে ভারত স্বাধীন হয়, লর্ড মাউন্টব্যাটেন আসেন, এবং সেখানে ভাইসরয়ের যে পদ সেটাকে তুলে দেওয়া হয়। যেহেতু ভাইসরয় ছিলেন মহারানীর প্রতিনিধি, যেহেতু ভারত থেকে ব্রিটিশ শাসন শেষ হচ্ছে, মহারানীর শাসন শেষ হয়, তো ভাইসরয়ের পদ তুলে নেওয়া হয়। তার পরিবর্তে গভর্নর জেনারেল যে পদ সেটাকে এস্টাবলিশ করা হয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফর ইন্ডিয়া। এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল হন লর্ড লুই মাউন্টব্যাটেন, তিনিই হন, এবং তার সময়ই ভারতে যে গভর্নর জেনারেল হিসাবে তিনি অনেক দায়িত্ব পালন করেন। সংবিধান রচনার কাজ শুরু হয়, এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে লর্ড মাউন্টব্যাটেনের পর যোগ দেন চক্রবর্তী রাজগোপালাচারী। এবং 1950 26 জানুয়ারির পর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদকে তুলে দেওয়া হয়, এবং ভারতকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, রাষ্ট্রপতির পদ শুরু হয়, এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। তো এই ছিল সংবিধান এর কিছু ঐতিহাসিক বিষয়, যেখান থেকে সংবিধান রচনার আগের বিষয়, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু।
নেক্সট দিনে যেটা হবে সেটা হলো মেকিং অফ দ্য কনস্টিটিউশন, কীভাবে গঠন করা হয়েছে গণপরিষদ, গণপরিষদের সদস্যরা, ড্রাফটিং কমিটি, কমিটিতে কে কে ছিলেন এবং ড্রাফটিং কমিটির সদস্যদের কী কী কাজ ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টে কে কী দায়িত্বে ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন অবজেক্টিভ রেজুলেশন এসেছিল, জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। তো বিভিন্ন জিনিস এখানে মেকিং অফ দ্য কনস্টিটিউশনে আছে। সেই সঙ্গে কনস্টিটিউশনের চরিত্র কেমন, এই কনস্টিটিউশনের চরিত্র, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচিত হবে এবং কিছু কোশ্চেন আছে, কিছু এমসিকিউ আছে যেগুলো প্র্যাকটিস হবে, এই নোটসেই আছে, হ্যান্ড রিটেন নোটস। তো ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানিও সকলেই, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দাও, ঠিক আছে? তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। গুড বাই এভরিওয়ান।